আমাদের কেপি মানে সেই চিরকালের ক্লাসিক খেপা কেপি আরেকবার একটা ক্লাসিক বিতর্ক উস্কায় দিয়েছেন। মানে বহুকাল ধরে বহু যুগ ধরে যে বিতর্কটা চলতেছে যে কোন সময়ে ব্যাটিং করাটা কঠিন ছিল, তাদের সময় নাকি এখনকার সময়। এখানে কেপি যেটা করছেন যে তিনি যে সময় খেলতেন সেই সময়ের গ্রেট বোলারদের নাম উল্লেখ করছেন, 20 জন বোলারের নাম লিখছেন। হ্যাঁ, 20 জনই হয়তো গ্রেটেস্ট বোলারদের তালিকায় যাবে না, কিন্তু এর মধ্যে কতগুলো বোলার আছে তো আপনি সর্বকালে সেরা বলতে বাধ্য। ওয়াসিম, ওয়াকার, শেনওয়ান, মুরালীধরন, গ্লেন ম্যাকগ্রা, কত কত নাম, তাই না? এইসব বোলারের এগেনস্টে খেলা তো আসলেই কঠিন। উনি চ্যালেঞ্জ করছেন যে আমি 20টা নাম বললাম এবং এরকম আরো বলতে পারবো, তোমরা পারলে 10টা নাম বলো তো এই সময়ের ব্যাটসম্যানরা যাদের এগেনস্টে খেলে তোমরা রান করতেছো। স্বাভাবিকভাবে ব্যাপারটায় আগুন জ্বলে গেছে রীতিমতো। এই সময়ের ব্যাটসম্যানদের যারা ফ্যান, এই জো রুট থেকে শুরু করে বিরাট কোহলি, এদের যারা ফ্যান তাদের খুব লাগছে না ব্যাপারটা যে কেপিরা রান করতো এত ভালো বোলারদের এগেনস্টে, আর আমাদের হিরোরা কি তাহলে কোনো বোলারের এগেনস্টে রানই করে না। তারাও এই সময়ের কিছু সেরা বোলারের নাম লিখছে, মিশেল স্টার্ক, মিশেল জনসন, তারপরে বুমরা, জসপ্রীত বুমরা তো আর যাই হোক গ্রেটেস্টদের তালিকায় যাবে, এরকম নাম জনাদশেকের লিখছে, রাবাদার নামও আসছে তার ভিতরে। ওকে ফাইন, এই বিতর্কটা যদি আপাতত আপনি সরল দৃষ্টিতে দেখেন তাহলে আপনি কেপির পক্ষেই ভোট দিবেন। কেপি কিন্তু দুষ্টুমি করে, একটা মাথায় রাখবেন, কেপি এটা সব জেনে বুঝেই করতেছে। কেপির পক্ষেই আমাদের ভোট যাওয়ার কথা, যে হ্যাঁ কেপিদের সময়ই ব্যাটিং করাটা কঠিন ছিল কারণ গ্রেটেস্ট বোলার ওই সময় বেশি ছিল। আমি কেপিরে কয়েকটা প্রশ্ন করতে চাই। কেপি তো খুব ভালো ইতিহাস গবেষকদের একজন, ক্রিকেট ইতিহাস খুব ভালো খোঁজ খবর রাখে। আমি তারে কয়েকটা প্রশ্ন করতে চাই যে আসলে কোন যুগে ব্যাটিং করাটা সবচেয়ে কঠিন। আমরা নৈতিকভাবে বিশ্বাস করি, থিওরিটিক্যালি বিশ্বাস করি কোনো এক যুগের সঙ্গে আরেক যুগের তুলনা চলে না, কোনোভাবেই চলে না, কোনো খেলাতেই চলে না। ক্রিকেটে তো আরো বেশি চলে না, কারণ ক্রিকেটে প্রতি 10 বছর পর পর আইন বদলায়, নিয়মকানুন আকাশ পাতাল বদলে যায়, কন্ডিশন বদলে যায়, সব কিছু বদলে যায়, ফলে ক্রিকেটে এই তুলনা একদমই চলে না। তারপরও যদি আমরা তুলনা করতে বসি, দৃশ্যটা কি দাঁড়াবে সেই জিনিসটা আজকে একটু মজা করে আলোচনা করি যে কেপি এই সময় না তার আগের সময়। মানে কেপির সঙ্গে এখন যদি এসে সুনীল গাভাস্কার বা ডন ব্র্যাডম্যান তর্ক করতে বসেন তাহলে দৃশ্যটা কি দাঁড়াবে, এই ব্যাপারগুলো আজকে একটু মজা করে গল্প করি। যেটা বললাম, কেপি হচ্ছে ইতিহাসের খুব কিন একটা পাঠক, খুব কিন একটা পাঠক। ক্রিকেট ইতিহাসের খোঁজ খবর তার চেয়ে ভালো রাখে এরকম ক্রিকেটার খুব বেশি পাবেন না। ফলে এখন আমি যা যা বলবো আপনারা যদি ভাবেন সত্যি কেপি এগুলো জানে না, মানে দেবব্রতর কাছ থেকে তার জানতে হবে, তাহলে আসলে আমি তো শেষ, আপনারাও বোকা স্বর্গে আছেন। আমি জাস্ট এটা আমরা আমরা আলোচনা করার জন্য বলতেছি যে দৃশ্যটা কেমন ছিল। প্রথমত ওই কথাটা আবারও বলি, এক যুগের সঙ্গে আরেক যুগের কোনো তুলনা চলে না, কোনোভাবেই এই তুলনা আপনি করতে পারবেন না। স্টিল স্টিল দেয়ার ওয়াজ সাম নেম। আমি যদি কেপিরে বলি, কেপি আপনি কি জোয়েল গার্নারের নাম শুনছেন? কেপি আপনি কি লারুডের নাম শুনছেন? কেপি নিশ্চয়ই মুচকি হেসে চুপ করে যাবেন। কিন্তু আমাদের তো জানা দরকার যে নামগুলো কেন বললাম। ধরেন প্রথমে ডন ব্র্যাডম্যানের যুগটার কথা বলি, শুধু বোলারদের কথা বলি প্রথমে, যে ডন ব্র্যাডম্যানের যুগের যারা ব্যাটসম্যান, ডন ব্র্যাডম্যান কি করছেন জীবনে ওটা তো আপনারা জানেন, কিন্তু ওই যুগে তো ডন ব্র্যাডম্যান একা না, আরো অনেকে বড় বড় ব্যাটসম্যান ছিলেন। তারা কাদের খেলছেন সেই মাপের কোনো বোলারকে এখন পৃথিবীতে পরবর্তী যুগে আর কখনো দেখা গেছে? কারণ কিন্তু অনেক নিয়ম কানুনের কারণে সেই যুগে নৃশংস সব বোলার ছিল, নৃশংস, সেটাকে এই আপনি এই সময়ের এই গতি দিয়ে বুঝতে পারবেন না। দেওয়ার কিলার, দেওয়ার কিলার, ফেরোসাস কিলার, এই ফেরোসাস কিলারদের এগেনস্টে ডন ব্র্যাডম্যানদের রান করতে হয়েছে। জাস্ট দুটো নাম বলি যারা ক্রিকেট হিস্ট্রির কিঞ্চিত মাত্র শুনছেন বা টুকটাক গল্প শুনছেন ক্রিকেট হিস্ট্রির, দুটো নাম শুনলে চমকে উঠবেন, হ্যারল্ড লারুড, বিল ভয়েস। কেন চমকে উঠবেন? বডি লাইন সিরিজের কুখ্যাত দুই বোলার, মূলত লারুডি ছিলেন ওইখানে নেতৃত্বে, দুই পাশ থেকে দুইজন সমানে শরীরে বল করতেন। তখন বডি লাইন বোলিং নিষিদ্ধ ছিল না, মানে আপনি চাইলেই কোনো রকম পিস টিস না করায় একদম সরাসরি শরীরে বল করতে পারবেন, এবং আনপ্রোটেক্টেড একটা শরীর, এই শরীরে আপনি কুৎসিতভাবে বল করতেছেন নৃশংস গতিতে, 150 কিলোমিটার, 155 কিলোমিটার। তখন তো আর এই মাপার মেশিন ছিল না, কিন্তু ইতিহাসবিদরা বিশ্বাস করেন যে এরা সবাই 150-এর উপরে বল করতো। এরকমভাবে ভয়েস আর লারুর দুই পাশ থেকে বল করতেছে। আপনি কল্পনা করতে পারেন, যতই ম্যাকগ্রা, ওয়াসিম, ওয়াকাররে আমরা বলি সর্বকালের সেরা, এরা তো সর্বকালের সবচেয়ে নৃশংস না।
ওই নৃশংস মানে রীতিমতো প্রাণের এগেনস্টে ব্যাট করতে হয়েছে। এর সঙ্গে ক্লারিক লিমেট, বিল লরির মতো স্পিনার, যাদেরকেও আপনি নৃশংস স্পিনার বলতে পারেন। মানে আজকের যুগের না, পরবর্তী যুগের যে মায়াবী স্পিনার, তার সঙ্গে বিল লরি বা গ্রিমেটকে মিলালে চলবে না। তারা রিয়েলি ফেরোসাস স্পিনার ছিল, এবং তারা যেটা করতো, এটা কিভাবে হতো, তারা কেন ফেরোসাস ছিল, এটা বুঝতে ওই সময় কন্ডিশনটাও বুঝতে হবে। কন্ডিশন, ইকুইপমেন্ট, এগুলো আমরা বিবেচনায় নেব যে ব্র্যাডম্যানদের যুগে পরিস্থিতিটা কি ছিল। গ্রিমেট আর বিল লরির নাম মনে রাখেন, সঙ্গে তো লারুড, ভয়েস, এইসব বডি লাইন বোলারদের কথা বললাম, জাস্ট 4টা নাম বললাম। এরকম ওই সময়ের আপনি গন্ডা গন্ডা বোলার পাবেন। এখন এরা কেন নৃশংস ছিল এত বেশি? একটা তো তখন ক্রিকেটটা অনেক বেশি অমানবিক খেলা ছিল। আমার যেটা বিশ্বাস হয়েছে পড়ে শুনে, ক্রিকেটে আজকের মতো এই রোমান্টিকতাটা এত বেশি ছিল না। রোমান্টিকতা তো ছিলই, কিন্তু মাঠে ব্যাপারটা ছিল হয় ব্লাড না হলে উইকেট, এরকম একটা ব্যাপার ছিল। ওই জায়গা থেকে তারা করতো। আর একটা হচ্ছে কন্ডিশনের ভয়াবহ সুবিধা পেত। সে কন্ডিশনটা কি? আজকের যুগে যেটা আপনি দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেন না। সুব্রতের একটা বই আছে, নাম হচ্ছে ভেজা উইকেট। ভেজা উইকেট মানে হচ্ছে আপনার দুঃস্বপ্নের চরমতম কন্ডিশন। এই দুঃস্বপ্নটা কি? দুঃস্বপ্নটা হচ্ছে এখন আমরা কি দেখি, এখন যখন খেলা হয়, এটা তো আমরা 90s থেকে দেখে আসতেছি, কিন্তু জিনিসটা 70s থেকে আস্তে আস্তে শুরু হয়েছে। যখন খেলা হয়, খেলা চলাকালে রাতের বেলায় উইকেট ঢেকে রাখা হয়। সামান্য একটু গুড়ি গুড়ি বৃষ্টি পড়লে উইকেট ঢেকে ফেলা হয়। না ঢেকে ফেলা হলে কি হতো ভাবেন তো? যখন ঢাকা হতো না, যখন এই কাভারের সিস্টেম ছিল না, তখন কি হতো? ধরেন বৃষ্টি টিষ্টি কিছু হচ্ছে না, কিন্তু রাতের বেলায় একটু আর্দ্রতা তো জমতেছে, টুপটুপ করে একটু শিশির পড়তেছে। ওইটাতে উইকেটের উপরে সারাদিনে যে ডাস্ট জমছে, এই ডাস্টগুলো ওই পানিতে দলা দলা হয়ে যায়, দলা দলা হয়ে ওখানে থাকে। এবং এই উইকেট আনইভেন বিভৎস বাউন্সে ভরপুর একটা উইকেটে পরিণত হয়। এই উইকেটটা এমন একটা চেহারা ধারণ করতো পরদিন এসে, পরদিন না, প্রথম দিন থেকে, কারণ কখনোই তো কাভার করা হতো না, প্রথম দিন থেকে এটাকে বলা হতো পপিং পিচ। মানে এটার পরে রীতিমতো বল পপিং করে। এরকম একটা অবস্থায় আপনি ওরকম নৃশংস সব বোলারদের খেলতেছেন। এখানে যান বাঁচানো ফরজ রে ভাই, আপনি ওখানে বেঁচে থাকতে পারবেন না। কেপি তো জানেন যে রান করার রোমান্টিকতা অনেক দূরের ব্যাপার, আগে যান বাঁচায় ফেরা যায় না, এরকম একটা কন্ডিশন। ওই যে আগেই বলছি, স্পিনাররাও এখানে ঘাতক হয়ে যেত। কারণ যখন আপনার উইকেটে এরকম গোটা গোটা পড়ে থাকবে, উইকেটের উপরে মাটির গোটা গোটা পড়ে থাকবে, ওই ভেজা উইকেট, এই উইকেটে স্পিনাররাও ঘাতক হয়ে উঠতে পারে। মানে আপনি রীতিমতো তাতেও আহত হতে পারেন। কেন আহত হতে পারেন? ধরেন বলটা পড়ছে লেগ স্টাম্পের বাইরে, পড়ে শার্প টার্ন নেওয়ার কথা, কিন্তু সে পড়ছে একটা চাকার উপরে। মানে ভেজা উইকেটের কারণে তৈরি হয় একটা চাকার উপরে পড়ছে, একটা মাটির দলার উপরে পড়ছে, সে একটা শার্প বাউন্স নিয়ে এসে আপনার থুত নিতে লাগলো। এখন আপনি ভাবতে পারেন থুত নিতে লাগলে কি হবে? হেলমেটে লাগবে না। হেলমেট তো ছিল না, কোনো রকম প্রোটেক্টিভ গিয়ার ছিল না, কোনো রকম প্রোটেক্টিভ গিয়ার ছিল না। যুগের পর যুগ হেলমেট ছিল না, অমুক ছিল না, তমুক ছিল না। প্রথম প্রোটেক্টিভ গিয়ার কি আবিষ্কার হয়েছিল জানেন? অ্যাবডোমেন গার্ড। অ্যাবডোমেন গার্ড মানে হচ্ছে যে আমাদের পুরুষাঙ্গ রক্ষা করার যে গার্ডটা, এটা হচ্ছে প্রথম প্রোটেক্টিভ গিয়ার। এছাড়া প্রায় 100 বছর, প্রথম ওই গিয়ারটা আবিষ্কার হওয়ার পরে প্রায় 100 বছর আর কোনো প্রোটেক্টিভ গিয়ার তৈরি হয় নাই। এখন যে ব্যাটসম্যানরা ব্যাট করতে নামে, এটারে দেখে তো বিবরা বলে যে নভোচারীরা ব্যাট করতে নামতেছে। মানে এদের আর কোনো অংশ তো ফাঁকা থাকে না। এরা এই হাতে গার্ড পরে, শিন গার্ড পরে, থাই গার্ড পরে, প্যাড পরে, হেলমেট পরে, তার ভিতরে আবার স্কাল পরে, কত কি পরে। তখন কিচ্ছু ছিল না। মানে একটা স্পিনারের বলও যদি শার্প বাউন্স করে এসে মুখে লাগতো, আপনার চোয়াল ভেঙে যাবে। তাছাড়া আর কোনো বিকল্প ছিল না। আপনাকে প্রত্যেকটার এগেইনস্টে টেকনিক জেনে প্রত্যেকটা থেকে আত্মরক্ষা করে তারপরে ব্যাটিংটা করতে হবে। দ্যাট ওয়াজ ব্র্যাডম্যানস এরা। কেপি শুধু যদি বলেন যে কোন যুগে ব্যাটিং করা কঠিন, তাহলে ব্র্যাডম্যান কবর থেকে উঠে এসে কেপিরে বকা দেবে যে আমার যুগে চল, গিয়ে শুধু দেখিস ব্যাটিংটা কি, তাহলে বুঝতে পারবি ব্যাটিং করা কতটা কঠিন ছিল। ওর চেয়ে ম্যাটাডোর হওয়াটা সহজ ছিল, ওর চেয়ে অ্যাম্ফি থিয়েটারে দাঁড়ায় সারের সামনে দাঁড়ানো সহজ ছিল। কারণ ওই রকম নৃশংস পরিবেশে কোনো খেলা, আর ওই বুল ফাইট ছাড়া আর কোনো খেলা হয় বলে মনে হয় না। এখন আপনি বলতে পারেন যে না, কে ওই যুগটা তো আর লম্বা সময় ছিল না, মোটামুটি 50-60 এসে ওই নৃশংসতাগুলো কমে গেছে, উইকেট ডাকা শুরু হয়েছে। 70 তো সব জায়গায় উইকেট ডাকা শুরু হয়ে গেছে এবং কিছু কিছু গার্ড আবিষ্কার হয়েছে। তাতে কি হয়েছে?
এবার আপনি আসেন গাভাস্কারের কাছে, গাভাস্কার তো বেঁচে আছে, ভিভ রিচার্ডসও বেঁচে আছে। এবার তাদের জিজ্ঞেস করেন যে তাদের কোন পরিস্থিতিতে খেলতে হয়েছে। প্রথমে শুধু এদের কাছে বোলারদের নাম জিজ্ঞেস করেন, যে বোলারদের বড়াই কেপি করলেন, কেপি যাদের নাম নিলেন এরা গ্রেটেস্ট, এরা কেউ ওই যে আবারও বলি নৃশংস বা আপনার দুঃস্বপ্ন তৈরি করার মতো বোলার না। এর মধ্যে শোয়েব আখতার আর ব্রেট লিরে বাদ দিলে কেউ তো এমন না যে আপনাদের শারীরিকভাবে আহত করে ফেলবে। তাও শোয়েব আখতার, ব্রেট লিরা আধুনিক যুগে বল করছে, তাদের অনেক লিমিটেশন মেনে বল করতে হয়েছে। শরীরে বল করা যেত না, দুটোর বেশি বাউন্স দেওয়া যেত না, পরে তো সেটা একটাই নামে আসছে। তারপরে ফিল্ডিং রেস্ট্রিকশন ছিল, সব মিলে নৃশংসতার শিকার এই কেপিদের হতে হয় নাই। কিন্তু গাভাস্কার ভিভের কথা ভাবেন, প্রথমে আপনি বোলারগুলোর নাম ভাবেন। শুধু ক্যারিবিয়ান বোলারগুলোর কথা যদি ভাবেন, এর ভিতরে জোয়েল গার্ডনারের স্বপ্ন দেখে একাধিক ইংলিশ ব্যাটসম্যান, কেপি যদিও ইংলিশ না কিন্তু ইংল্যান্ডের মানুষ, তো ইংল্যান্ডের লোকেদের কাছে গল্প তো নিশ্চয়ই শুনতে পাবেন। শুধু জোয়েল গার্ডনারের কারণে ক্রিকেট ছেড়ে দিছে এরকম একাধিক খেলোয়াড় ইংল্যান্ডে খুঁজে পাবেন আপনি, তাদের বাড়ি গিয়েও গল্প শুনে আসতে পারেন। জোয়েল গার্ডনার তো একা ছিল না ওয়েস্ট ইন্ডিজে, তার সঙ্গে ম্যালকম মার্শাল ছিল, তার সঙ্গে অ্যান্ডি রবার্টস ছিল। কি ভয়ঙ্কর একটা বোলিং লাইন আপ। তিনজনের নাম বললাম, আসলে তো চারজন ছিল। হোল্ডিং এর ক্যারিয়ারটা লম্বা হয় নাই, আগে পরে আরো ওরকম ফেরোসাস বোলার ওয়েস্ট ইন্ডিজে ছিল, বাইরে ছিল না। থমসন ছিলেন, লিলি ছিলেন, খোদ ইংল্যান্ডেও জন স্নোস ছিলেন। মানে সে সময় সেই সময়ের ফাস্ট বোলাররাও রক্ত চাইতো। তারাও ওই এখনকার যুগের রোমান্টিক বোলার না, যে শুধুমাত্র টেকনিক দিয়ে ভালো বোলিং দিয়ে উইকেট আদায় করে নেবে তা না। এটা টেকনিক্যালিও অনেক ভালো ছিল, ভালো বোলার ছিল, কিন্তু দে ওয়ান্ট ব্লাড। এইরকম একটা টাইমে ভিভদের ব্যাটিং করতে হয়েছে, এবং সেটাও কিন্তু কার্যত প্রায়টা সময় হেলমেট ছাড়া। হ্যাঁ, ততদিনে প্যাড চলে আসছে, কিছু কিছু গার্ডের ইমপ্রুভমেন্ট হয়েছে, ভেজা উইকেটটা আর নাই, উইকেট কাভারিং শুরু হয়ে গেছে, কিন্তু হেলমেটটা তো ছিল না। আপনার জীবনটা তো যাবে মূলত হেলমেট দিয়ে। হেলমেট চালু হওয়ার পরেও একটা মানে পৌরষের একটা ব্যাপার হয়ে গেল। হেলমেট চালু হওয়ার পরেও মানে ভিভদের যুগে বা গাভাস্কারদের শেষ যুগে ওই সময় ভিভরা দু একজন, বিশেষত ভিভ, হেলমেট পরতেন না। ভিভ ক্যাপ পরেই ব্যাটিং করতেন। এখানে ভিভের বক্তব্য ছিল পুরুষ মানুষ হেলমেট পরে ব্যাট করে না। হেলমেটটা তো তখন নতুন আসছে, হেলমেট পরাটারে একটা দুর্বলতা হিসেবে দেখা হতো, যে যারা ভীতু, যারা কাপুরুষ, তারা ফাস্ট বোলারের মুখোমুখি হবে হেলমেট পরে, বাকিরা টুপি পরবে। বাকিরা বলতে ওই গোত্রে আসলে মূলত বিবি ছিলেন। বিব তো ওই বোলারদের খেলছে হেলমেট ছাড়া। আচ্ছা, হেলমেটও তাও ছিল স্কাল হেলমেট, এই এখনকার মতো এত সুন্দর হেলমেট না। এখনকার হেলমেট গুলো দিয়ে তো বুলেটও ঢোকে না। সামনে কত সুন্দর গ্রিল, দুপাশে প্যাডিং করা, আর একদম গ্রেড হেলমেট, ওটা দিয়ে কিচ্ছু ঢোকা সম্ভব না। হেলমেট ভেঙে বল ঢুকতেই পারবে না। তারপরে সর্বশেষ হিউজের মৃত্যুর পর তো হেলমেটের আরো উন্নতি হয়েছে, এই জায়গাগুলোতেও নানা রকম প্রোটেকশন বসানো হয়েছে, যাতে বল এসে এখান থেকে হিট না করে, এখান থেকে হিট না করে। এখন আর ওই হেলমেট থেকে উপরালা না করুক, ওই হেলমেট পর অবস্থায় কারো সিভিয়ারলি ইনজুর্ড হওয়া প্রায় অসম্ভব। কিন্তু তখনকার যে হেলমেট, মানে গাভাস্কাররা যে হেলমেট পরে নামতেন, ইভেন আমি সেলিম মালিক টালিক এদেরও দেখছি স্কাল হেলমেট, অনেকটা ওই যে মোটরসাইকেলের উবারের পেছনে বসা লোকেরা যেরকম একটা পাতলা হেলমেট পরে না নামকা ওয়াস্তে ট্রাফিক জরিমানা এড়ানোর জন্য, ওই হেলমেট আসলে কিছু হয় না, ওরকম একটা স্কাল হেলমেট পরে খেলতো। ওকে, হেলমেট ছিল মেনে নিলাম, কিন্তু বোলিং এর নিয়ম কানুন দেখেন, তখনও কিন্তু ইচ্ছা মতো বাউন্সার দেওয়া যেত। মানে একজন বোলার জোয়েল গার্নার চাইলে ওভারে 6টা বাউন্সার দিতে পারে। এখন 6টা বাউন্সার বডি লাইন বোলিং সে করতেছে না, কিন্তু 6টা যদি আপনারে ওরকম শার্প বাউন্সার দেয়, পায়ের কাছে ফেলায় লাভ দিয়ে দিয়ে তোলে, প্রত্যেকটাই তো আপনার শরীরে চলে আসবে, মানে আপনার শরীরে লাল চাকা চাকা হয়ে যাবে। এবং ওই সময় বহু ব্যাটসম্যান পরবর্তীকালে ম্যাচ শেষে এসে তার দীর্ঘক্ষণ সময় লাগতো শরীরে লাল দাগ সরাইতে, কারণ শরীরে সারা শরীরে বল নিতে হতো, বল শরীরে লাগতো, এরকম ভয়ঙ্কর গতিতে উঠে আসতো, কারণ আনলিমিটেড বাউন্সার। সঙ্গে আর একটা জিনিস মনে রাখেন, সেই ডন ব্র্যাডম্যান থেকে শুরু করে ভিভদের সময় পর্যন্ত, মানে 90s আগ পর্যন্ত ফিল্ডিং রেস্ট্রিকশন কিন্তু ছিল না। মানে চাইলে ওরকম নারকীয় 3-4 জন বোলার দিয়ে বা 2জন বোলার দিয়ে 2 এন্ড থেকে বল করার পাশাপাশি আপনি লেগ স্লিপ অমুক তমুক মিলায় আপনি 9 জনরেই বোলার আর কিপার তো আছেই, এছাড়া বাকিদের সবাই আপনি সার্বক্ষণিক একদম ক্লোজ ইনে দাঁড় করায় রাখতে পারেন, কেউ আপনারা আটকাবে না, কোনো ফিল্ডিং রেস্ট্রিকশনের বালাই ছিল না।
এরকম একটা পরিস্থিতিতে তাদের খেলতে হচ্ছে। এই পর্যন্ত গল্প শুনে আপনার মনে হতে পারে যে ব্যাটিংটা দিনকে দিন সহজ হয়েছে। মানে প্রথমে ব্র্যাডম্যানদের যুগে সবচেয়ে কঠিন ছিল, তারপরে ভিভদের যুগে এসে আরেকটু সহজ হয়েছে, কেপিদের যুগে, কেপির তো আরো একটু পরে মানে 90s থেকে এটা ইজিয়েস্ট হয়েছে, এখন বোধহয় এটা ইজিয়ার হয়ে গেছে। আসলে কি তাই? যেরকম বললাম আবার ব্যাপারটা তাই। এত সরল করে কোনো সিদ্ধান্ত পৃথিবীতে টানা যায়? যায় না। দেখেন, এই যে বোলারদের কথা বললাম, কন্ডিশনের কথা বললাম, আইনের কথা বললাম, এটাই কি সবকিছু? এর বাইরে আর কিছু আছে না? আছে। সেটা হচ্ছে টেকনোলজি। টেকনোলজির দিক থেকে দেখলে আবার ব্যাটিং দিনকে দিন কঠিন হচ্ছে, ব্যাটিং করা, সার্ভাইভ করা দিনকে দিন কঠিন হচ্ছে। সম্প্রতি কে আমারে বলতেছিলেন, একজন ব্যাটসম্যান, কে আমি ঠিক মনে করতে পারতেছি না, মানে টপ লেভেল ব্যাটসম্যান, উনি আমারে বলতেছিলেন যে এখন দাদা আপনি যদি আগের টেকনিক মানে সেম টেকনিকে সেম স্কিল সেট দিয়ে 3 মাসের বেশি সার্ভাইভ করার চিন্তা করেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে, ইউ উইল বি ফিনিশড। আপনাকে স্কিল সেট এবং টেকনিক প্রতি 3 মাসের মধ্যে যাতে বেশ খানিকটা ইভলভ হয় এইভাবে খেলতে হবে। সেটা শুধু ব্যাটসম্যানদের ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে সত্যি। কেন? এখন হচ্ছে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে এক্সপোজড ক্রিকেটেরা। এখন কোনো ক্রিকেটারের কান কতটুক বাঁকা হয় এটাও বোলার জানে। কেমনে জানে? এখন তাদের প্রতি মুহূর্তে ভিডিও অ্যানালিস্ট কাজ করতেছে। 18টা ক্যামেরায় যত রেকর্ডিং হচ্ছে, এই রেকর্ডিং এর ফুটেজ তারা পাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে, সঙ্গে নিজেরা উদ্যোগ নিয়ে নানা রকম ভিডিও ফুটেজ কালেক্ট করতেছে। হকাই টকাই বিভিন্ন প্রতিষ্ঠান এসব টিমকে ফুটেজ বিক্রি করতেছে। এই ফুটেজ নিয়ে তারা কি করতেছে? দুনিয়ার নাম করা সব বিশ্লেষক দিয়ে, অ্যানালিস্ট দিয়ে ফুটেজ বিশ্লেষণ করতেছে। শুধু মানুষ অ্যানালিসিস করতেছে তা না, বিশ্বকাপানো সব সফটওয়্যার এটা বিশ্লেষণ করা হচ্ছে। এই ফুটেজগুলো আবার এআই বিশ্লেষণ করতেছে, বিশ্লেষণ করে অ্যাডভান্স অনুমান করে দিচ্ছে যে এই বোলার পরের দিনগুলোতে কি করতে যাচ্ছে। মানে এখন আপনার একটা ইঞ্চি আপনার লুকানোর কোনো উপায় নাই। আপনি কি করতে যাচ্ছেন, কি করবেন, আপনার ট্রিগার মুভমেন্ট কি, আপনার ফ্রন্ট ফুট কত মিলিমিটার সরবে এই ডেলিভারিতে, প্রত্যেকটা বোলার জানে, প্রত্যেকটা বোলার জানে। আমি বরং একটু মজা করে বলি, এই 90 থেকে শুরু করে 2010 পর্যন্ত যারা ক্রিকেট খেলছে তারা সেফেস্ট ব্যাটিং করছে দুনিয়ায়, সবচেয়ে সেফেস্ট ব্যাটিং করছে। কারণ ওই সময় না ছিল ওই ভেজা উইকেট হেলমেটহীন যুগ, না আসছে এই প্রযুক্তির যুগ। এই টাইমটায় তারা গ্রেটেস্ট বোলারদের পাইছে, এটা সত্যি। তাদের টেকনিক এবং স্কিলের দারুণ পরীক্ষা হয়েছে, কিন্তু এইসব অপ্রত্যাশিত প্রতিকূলতা তাদের ছিল না। যেটা শুরুর দিকে ছিল একরকম আদিম প্রতিকূলতা, এখন আসছে একটা অত্যাধুনিক প্রতিকূলতা। এখনকার এই যে শুভমান গিল বা এদেরকে আপনি যদি জিজ্ঞেস করেন, এদের যে ফাইটটা প্রতিনিয়ত নিজের সঙ্গে করতে হয়, মানে গতকালকে সে যেভাবে কাভার ড্রাইভ করছে আজকের ম্যাচে ঠিক সেইভাবে করতে পারবে না, করলেই ধরা। ধরেন বিরাট কোহলির মতো ব্যাটসম্যান সিক্সথ স্টাম্পে ঠিক কত মিলিমিটার একটু এদিক ওদিক করে বল করলে টানা রান পাবে না, এটা এখন পাড়ার বোলারেরও মুখস্থ হয়ে গেছে। মানে আফগানিস্তানের বোলাররা বিরাট কোহলির না চাইতে পারে। কেন না চাইতে পারে? স্কিল দিয়ে না চায়, টেকনিক দিয়ে না চায় না, শুধুমাত্র ওই অ্যানালাইসিসের জোরে। অ্যানালাইসিস এখন খেলাটারে খেলোয়াড়দের এক্সপোজ করে দিছে, আমি একটু বাজে ভাষায় বলে উলঙ্গ করে দিছে। খেলোয়াড়দের নিজের বলে আর কিচ্ছু নাই, কোনো একটা স্কিল সেটের উপর ভরসা করে কিছুদিন চলা যায় না। দেখেন, একটা সময় স্পিনাররা তাদের মিস্ট্রি দিয়ে, তাদের যে জাদু, এটা দিয়ে যুগের পর যুগ ক্রিকেট শাসন করে যেত। এখন স্পিনার বাদ দেন, একজন মুস্তাফিজের মতো স্লোয়ার কাটার নির্ভরশীল বোলার সে টিকতে পারতেছে না। টিকতে পারতেছে না মানে টিকতে পারতেছে না তা না, মানে সে তার প্রথম দিকে যে এফেক্টিভ ছিল এখন আর তাই এফেক্টিভ থাকতে পারতেছে না। এটা শুধু মুস্তাফিজের বেলায় না, প্রত্যেকের ক্ষেত্রে সত্যি, প্রত্যেকের ক্ষেত্রে। আপনি কোনো একটা খেলোয়াড়, যেটা বললাম, 3 মাস টিকতে পারবে না যদি স্কিল সেট, টেকনিক এগুলোতে সে প্রতিনিয়ত একটু একটু করে বিবর্তন না করে। তাহলে এরা যদি, এখনকার ব্যাটসম্যানরা যদি রুখে দাঁড়ায় বলে যে ব্র্যাডম্যানদের যুগ ছিল কঠিন, ভিভদের যুগ ছিল কঠিন, আর আমাদের যুগ হচ্ছে কঠিন। আরেকটা ব্যাপার হচ্ছে এখন সোশ্যাল মিডিয়ার এবং মিডিয়ার যে প্রেশার, মানে মিডিয়াও যতটা নগ্ন করে দেয় খেলোয়াড়দের, বাসায় কি করতেছেন, পারলে ড্রয়িং রুমে, বেডরুমে ক্যামেরা চলে যায়, মানে প্রত্যেকটা জিনিস এক্সপোজড। সোশ্যাল মিডিয়ায় কাটা ছেঁড়া হচ্ছে, অমুক তমুক, একটু গেছে বউ নিয়ে কোথাও বেড়াতে, সেটার পর্যন্ত ছবি তুলে পাপারাজ্জির মতো দিয়ে দেওয়া হচ্ছে। মানে ওর লেজার লাইফ কি এটাও এখন সবাই জানে, প্রতিপক্ষ তো বটেই, সবাই জানে। মানে এত বেশি এক্সপোজড দুনিয়ায় আগে কখনো অ্যাথলেটরা ছিল না। সেরকম একটা যুগে এদের খেলতে হচ্ছে এবং খেলে রান করতেছে তো।
আমি যদি ধরেও নেই যে প্রতিপক্ষে কোনো বোলারই নাই, বুমরা টুমরা বাদ দেন, বুমরা রশিদ খানের মতো কোয়ালিটি বোলার নাই, এরকম পরিস্থিতিতে তো পাড়ার বোলারের এগেনস্টেও ব্যাট করা যায় না, আপনি ব্যাট করে টিকতেই পারবেন না। তার মানে এখনকার ব্যাটসম্যানদের বুঝতে গেলে আপনি শুধু বোলারদের নামের পরে যাইতে পারবেন না, যে কোন বোলার আছে কোন বোলার নাই। এখন এদের চ্যালেঞ্জটা এদের সময়ের মতো করে বুঝতে হবে, যে আমাদের সময় আমরা যত আরামের সঙ্গে ব্যাট করছি, একই স্কিল সেট নিয়ে দিনের পর দিন যদি কেপি ব্যাট করে গেছে, এমন কোনো চ্যালেঞ্জে পড়ে নাই। তখনকার অ্যানালাইসিস তো আমরা জানি, খুব মানে ম্যানুয়াল অ্যানালিসিসের মতো ভিডিও ফুটেজ দেখা যেত তখন, সেইটা দেখে আমাদের নাসুবার মতো অ্যানালিস্টরা চোখে আন্দাজ করে কাগজ কলমে এঁকে বোঝার চেষ্টা করতো যে প্রতিপক্ষের কোন ব্যাটসম্যান কেমন। এই যুগ এখন নাই। ফলে ওই কথাটা হচ্ছে যে এখন যে কোনো সময় শুভমান গিলরা রুখে দাঁড়ায় বলতে পারে যে কেপি আপনাদের চেয়ে আমাদের পরিস্থিতি কঠিন। আবার অতীত থেকে ফিরে এসে ভিপ বা ব্র্যাডম্যান বলতে পারে যে কেপি তোমাদের চেয়ে আমাদের অবস্থা অনেক কঠিন ছিল। মাঝখান থেকে কেপিরা চিপায় পড়ে যেতে পারে। কেপিদের পক্ষেও আমার প্রচুর কথা আছে, সেটা আজকে আর বললাম না, আজকে শুধু কেপির বিপক্ষে বলে গেলাম। আমার সবচেয়ে প্রিয় ব্যাটসম্যান প্রিয় মানুষ কেপির বিপক্ষে বলে গেলাম। এটা বলার কারণ একটা, ওই যে বললাম যে কেপিতে এগুলা আমারে গুলে খেয়ে ফেলাইতে পারে, যে কোনো সময় ট্যাবলেটের মতো খেয়ে ফেলাইতে পারে। ওর শুধু কেপি বইটা ওর জীবনীটা পড়লেই আপনি বুঝতে পারবেন কেভিন পিটারসেন ইন্টেলেকচুয়ালি কোন হাইটের, এটা আপনি বুঝতে পারবেন। এবং ও হিস্ট্রি, শুধু ক্রিকেট হিস্ট্রি না, টোটাল মানব সভ্যতার হিস্ট্রি নিয়েও ধারণা কত বেশি। একদিন কেপি বইটার একটা রিভিউমূলক আলোচনা করব, সেই সময় বুঝতে পারবেন কেপি কোন লেভেলের মানুষ। ফলে কেপিরে এগুলো বোঝানোর কিছু নেই, কেপি দুষ্টুমি করছেন, কিন্তু এটা আমাদের একটু জানা থাকা জরুরি যে যুগে যুগে ব্যাটসম্যানদের কি ধরনের ক্রাইসিস, কি ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে। কোনোটাই সহজ না। বাড়িতে বসে ড্রয়িং রুমে বসে অনেক কিছু সহজ মনে হয়, কেপি সত্যি সত্যি সহজ মনে করে না, কিন্তু আমরা মনে করি। আমরা মনে করি কত সোজা ব্যাটিং, ব্যাটিং জিনিসটা কত সোজা, বোলিং জিনিসটা কত সোজা। আসলে যে সোজা না, সেটা বোঝানোর জন্য এতগুলো কথা বললাম। সবাই ভালো থাকবেন, সবাইকে শুভেচ্ছা।